ভারতের একজন নুপুর শর্মা মুসলমানদের নিয়ে কথা বলার জন্য কিন্তু আদালত থেকে শুরু করে সব জায়গায় কিন্তু উনাকে বেশিং এর শিকার হইতে, মানে উনাকে শাস্তি পেতে হয়েছে, আমি যদি এইভাবে বলি। কিন্তু আমাদের দেশের মাইনরিটিরে গালি দিলে, মাইনরিটিরে আক্রমণ করলে আসলে কি কোথাও শাস্তি পাইতে হয়? আমি কিন্তু প্রতিদিন মাইনরিটির আক্রমণ করা ওয়াজ শুনি, বিশ্বাস করেন, একটু আমি বাড়ায় বলতেছি না। প্রতিদিন কিন্তু তার মাইনরিটির আক্রমণ না করলে আমার ধর্ম দাঁড়ায় না, কারণ এটা তো ভুয়া ধর্ম, আমার ধর্মটা ঠিক ধর্ম, সুতরাং আমি ওর আক্রমণ করব। এইটা কেমন? না, এখন এইটা একটু আমার মনে বলেন হয় তো। যে মানে একটা দেখেন, যদি প্রাতিষ্ঠানিক ভাবে ধরেন, ইনস্টিটিউশনালি আমাদের সিভিল সোসাইটি, আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের ক্রস পার্টি লিডারশিপ, আপনি দেখবেন যে কখনো টার্গেট করে আমাদের মাইনরিটিকে অ্যাটাক করা, এই কালচারটা কিন্তু এখানে এখনো ডেভেলপ করে নাই। যেটা করেছে সেটা হচ্ছে আওয়ামী লীগের মানে হিন্দু অ্যাপিজমেন্টের যে পলিটিক্স, যেটা বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতির মতো করে, এইটা এই পলিটিক্সটা নষ্ট করে দিয়েছে। আপনি দেখবেন যে প্রোগ্রেসিভ হিন্দু নেতারা কিন্তু এটা বলে। এই যে মন্দির ভিত্তিক কমিটি, এটা কিন্তু একসময় ছিল না, এটা যুবলীগের নেতৃত্বে এই কাজটা করানো হয়েছে। মন্দিরে মণ্ডপে টাকা ফান্ডিং করে পুরো কমিটিটাকে আপনার আওয়ামীকরণ করা, এই জায়গাগুলো করতে গিয়ে কিন্তু আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতো একটা একটা আপনি বর্ণবাদী সংগঠন, একটা পাবলিক রেসিস্ট আলোচনায়, অর্গানাইজেশন। আপনি পাবলিক আলোচনায় আপনি মাইনরিটিকে, সেটা হিন্দু বলে না, পাবলিক আলোচনা আপনি মাইনরিটি, সে যদি বাউল হয়, সে যদি ওই কোথাকার কোনো একটা মাজার হয়, সেটা পুরাই নেয়া দেয়া নেয়া যদি কথা হয়, আপনি এইটার কোনো সময় কোনো প্রতিবাদ দেখেন? আপনি দেখবেন, না না, এটা আপনি আপনার লাগলে আপনি হয়তো না, ধর্মীয় প্রতিবাদ অনুভূতি হয় কি, বলে তো এটা ধর্মীয় কন্টিনিউ করে অনুভূতি কি না শুধু খালিদ ভাই। মুসলমান, সুন্নি মুসলমান, হানাফি মুসলমানেরই থাকবে, আর কারো থাকবে না? না, নিঃসন্দেহে সবার ধর্মীয় অনুভূতি তো ইকুয়ালি ইম্পর্টেন্ট। আমার ধর্মীয়, বিষয় হচ্ছে আমার ধর্মীয় বিষয় অনুভূতিটা হচ্ছে যে আপনি আঘাত দেখবেন নেওয়ার এটা জন্য কিন্তু আপনি বেশি দূর শাস্তি যায় পান, না। অন্য ধর্মের অনুভূতির আঘাত করার জন্য আপনি কি কোনোবার ভাবে কেউ? আমি সেই জায়গাটাতে বলতে চাইছিলাম আর কি। না, কিন্তু আপনি দেখেন আবার উল্টাটাও দেখেন, আপনি দেখেন এই যে 5ই আগস্টের ঘটনার পরে এই দেশে ইসলামী দল, তাবলিগ জামাত, হেফাজত, মাদ্রাসার ছেলেমেয়েরা সবাই মিলে কি রাত জেগে মন্দির পাহারা দেয় নাই? এটাও তো এই 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 আমাদের একই সমাজের মধ্যে আছে। গির্জা পাহারা দেয় নাই। এরপরে দেখেন ধর্মীয় কার্ডের যে বিভক্তির রাজনীতিটা আওয়ামী লীগ করেছে, এটা দুঃখজনক ভাবে হলো সত্য, যে এই ডিভিশন গুলো ক্রিয়েট করে সে ফ্যাসিবাদকে দীর্ঘসূত্র করেছে। কিন্তু মোটা দাগে দেখবেন আমাদের ক্রস সেকশন একটা সেন্সাস আছে, একটা একমতের জায়গা আছে আমাদের। আমরা কেউ এই কাজগুলোকে কন্টিনিউয়াসলি সাপোর্ট করি আমার না, মনে হয় যে ব্যারিস্টার যেটা ফুয়াদ, ইন্ডিয়ান সোসাইটিতে আপনি পাবেন না। তারা পারসিস্টেন্টলি সিভিল সোসাইটি দেখবেন যে মাইনরিটি ব্যাশিং কে প্রমোট করে, খুবই আমার মনে হয় হাইলি যে আমার মনে এডুকেটেড হয় যে মিডল আমার মনে ক্লাস হয় যে এই ব্যারিস্টার কাজটা ফুয়াদ, করে। আমার মনে হয় ব্যারিস্টার ফুয়াদ, এটা আপনি আরেকবার একটু চেক করেন, ইন্ডিয়ার সিভিল সোসাইটি মাইনরিটি বেশিংকে পুশ করে কিনা, আমাদের এখানে এটা কেমন। আমার মনে হয় যে আপনি নিশ্চয়ই আরেকবার দেখবেন। আমি একটু আনিস ভাইকে 1 মিনিট একটু শুনি এই প্রসঙ্গে। আনিস ভাই, যেটাকে আমি বলতেছি হচ্ছে সংখ্যাগুরুর ইয়াই তো চলে কিনা এই দেশে, রুল। সংখ্যালঘুদের উপর নির্যাতন বা তাদেরকে ভিন্ন চোখে দেখা, সেটা ভারত, বাংলাদেশ সব জায়গায় একই কায়দায় চলছে। বরং আমি মাঝে মাঝে দেখি যে ভারত রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘু নির্যাতনে জড়িত আছে, যেটা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নাই। এবং আপনি নূপুর শর্মার যে উদাহরণ দিলেন, সেটাও ভারত তাকে রক্ষা করেছে। কিন্তু নূপুর শর্মাকে এই চ্যালেঞ্জটা এসেছিল কাতার থেকে। তারপর মিডল ইস্টের আরো কয়েকটা দেশে যখন ভারতের পণ্য বর্জন করছিল, তখন তাদের একটু হুঁশ হয়েছিল। কিন্তু তাদের যে দৃষ্টিভঙ্গি মুসলমানদের প্রতি, সেটা কিন্তু পরিবর্তন হয়নি। এবং এই রাজনীতিটা ওরা খুব ভালোভাবে চালাচ্ছে, এখনো চালাচ্ছে, সামনে নির্বাচনও চালাবে। তো এই দুইটা রাজনৈতিক দল, দুইটা দেশের মধ্যে যে এই যে রাজনীতির যে খেলাটা, সেটা আমার মনে হয় পশ্চিমবঙ্গ দিয়ে বাংলাদেশকে আরো বেশি করে টার্গেট করা হয়। পশ্চিমবঙ্গের সামনে আবার ইলেকশন আসছে, সেই জায়গায় সেটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে কিভাবে কি করা যায়, বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এটা দেখানোর জন্য একটা ইয়ে আছে। আর বাংলাদেশেও কিছু কিছু লোক এমনভাবে কিছু কর্মকাণ্ড করে, সংখ্যালঘুদেরকে মনে হয় যেন অন্য দেশের নাগরিক, তাদেরকে এমনভাবে কথা বলে, এমনভাবে কটাক্ষ করে। তবে আমি একটা জিনিস আমার অবজারভেশন থেকে দেখেছি, শেখ হাসিনার আমলেও কিন্তু সংখ্যালঘুরা এক ধরনের প্রিভিলেজ পেয়েছেন। এবং এই প্রিভিলেজ পাওয়াটা আবার উনি এই প্রিভিলেজ দিয়েছেন এই জন্য যে ওদেরকে খুশি করার জন্য, উনার দেখানোর জন্য উনার যে ভোট আমার ব্যাংক এখানে হিসেবে কত ব্যবহার ভালো করছেন, হচ্ছে। উনি উনার হ্যাঁ, ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছেন, ভোট ব্যাংক। হ্যাঁ, ভোট ব্যাংক হিসাবে সেফ, ব্যবহার করছেন, সেফ, কিন্তু সেটা সংখ্যালঘুরা হিতে উনার কাছে বিপরীত সংখ্যা ছিল, হয়েছে। সেটা সংখ্যা ছিল হ্যাঁ, উনার এটা কাছে। হিতে বিপরীত হয়েছে। জি, আমি একটা শেষ করে দিচ্ছি। জি, হিতে বিপরীত হয়েছে কারণ উনি সংখ্যালঘুদের প্রতি যতটা প্রীতি যত বেশি দেখিয়েছেন,
সংখ্যাগরিষ্ঠরা তখন আরো বেশি ক্ষিপ্ত হয়েছে, যখন দুইটা চাকরি কাকে দেবেন, একজন হিন্দুকে না একজন মুসলমানকে, তখন ওনার সরকার হিন্দুটাকে বেছে নিয়েছিল, এরকম অনেক দৃষ্টান্ত আছে। সে একই কায়দাটা এখন ব্যবহার করছে পশ্চিমবঙ্গে মমতা। সেখানেও সে মুসলমানদেরকে, সংখ্যালঘুদেরকে ভোট পাওয়ার জন্য সে একই কায়দা ব্যবহার করছে, এবং সেই কায়দাতে দেখা যাচ্ছে যে সংখ্যালঘুর প্রতি বিদ্বেষ সেখানে আরো বেড়ে গিয়েছে। তো আমার মনে হয় যে আমরা সংখ্যালঘুর প্রতি প্রীতি যখন দেখাতে যাব, তাহলে সংখ্যালঘুর প্রতি পূর্ণাঙ্গভাবে আমাদের দৃষ্টিভঙ্গি থাকতে হবে, যে আমরা এখানে সমতার দৃষ্টিতে দেখতে হবে। Okay. আমরা অতিরিক্ত প্রীতি এবং আপনার ভোট ব্যাংক মাথায় রেখে যদি আমরা কিছু করতে যাই, সেটা হিতে বিপরীত হবে, সেটা সবারই খেয়াল রাখা উচিত। আনিস ভাই, আমরা যেহেতু একটু লম্বা করলামই, জাস্ট 1 মিনিটে যদি আপনি একটু বলেন, এটা আমি ব্যারিস্টার ফুয়াদকে একটু জিজ্ঞেস করতে চাই যে 2 বছর পরে আপনি বাংলাদেশটারে কোথায় দেখতে চান বা কোথায় দেখতে পাচ্ছেন? 2 বছর। 2 বছর পরে আমি বাংলাদেশটাকে খুব একটা গ্যাঞ্জামের জায়গায় দেখছি। আচ্ছা। কারণ বাংলাদেশে যেভাবে বাংলাদেশ এগোচ্ছে, বাংলাদেশ শেখ হাসিনার আমলে যে জিনিসটা আমরা প্রত্যক্ষ করেছি, অর্থনীতিকে একটু নির্দিষ্ট গোষ্ঠীর পকেটে চলে যাচ্ছিল, এবং সংখ্যালঘুর যে বিষয়টা বলছিলাম, সংখ্যাগুরুরা ক্ষিপ্ত হচ্ছিল সংখ্যালঘুদের আস্ফালনে। সেই জায়গা থেকে আমরা আশা করেছিলাম যে নতুন একটা সরকার আসবে, যে আসুক একটা সাম্যের বাংলাদেশ গড়ে উঠবে, সেখানে কে মুসলমান কে হিন্দু সেটা আমরা দেখব না, অর্থনৈতিক লুটপাট, বাইরে পাচার, এগুলো বন্ধ হবে, এবং ক্ষমতাসীনদের আস্ফালন, বিশেষ করে শেখ পরিবারের লোকদের আস্ফালন, সেগুলো আমরা বন্ধ হবে, এটা আমরা আশা করেছিলাম। Okay. কিন্তু ডক্টর ইউনূস আসার পর সেই আশা গুড়ে বালি হয়েছে। উনি নির্যাতন, উনি সুতরাং আপনি বৈষম্য, 2 বছর পরে, একটু গ্যাঞ্জামের জায়গায় দেখেন। তো আনিস ভাই, আপনারা আমি শেষ করতে গ্যাঞ্জামের চাই। জায়গায় আমরা দেখি, কারণ উনি যেটুকু আমরা আশা করেছিলাম জি। সেটুকু আমাদেরকে শেখ হাসিনা থেকেও আরো পিছিয়ে দিয়েছেন। তো শেখ- সেই জায়গায় সামনের ভবিষ্যৎ যে কি, এবং ইনক্লুসিভ যদি চিন্তা না করি, আমরা যদি মনে করি যে আওয়ামী লীগ এমন একটা দেশ, আবার- তাকে পিছিয়ে মারা যাবে, আমরা- এবং এই যারা বে- ক্ষমতা আসে তারাই শুধু ক্ষমতার হালুয়া রুটি খাবে, তাহলে এই চিন্তায় যদি তারা আগায়, তাহলে বাংলাদেশের আমরা ভবিষ্যৎ অনেক ব্যারিস্টারকে অন্ধকার। আমরা ব্যারিস্টারকে 1 মিনিট আমি একটু দেখি যে শুনি। inclusive আনিস ভাই, society আমাদের আপনাকে দরকার। ধন্যবাদ। আমরা ব্যারিস্টারকে একটু শুনি। ব্যারিস্টার ফুয়াদ, 1 মিনিট যদি বলেন। আমি 2 বছর পরে বরাবরই কোথায় আশাবাদী মানুষ। জি। আমি বরাবরই আশাবাদী মানুষ। একটা জাতি গঠনের লম্বা লড়াই আছে, তো এগুলো হচ্ছে আমার এই লম্বা লড়াইয়ের প্রত্যেকটা স্টপেজ, স্টেশন আর কি। তো এবং এইটা 2 বছর পরেই একদম দেশ উগান্ডা থেকে সুইজারল্যান্ডে পরিণত হবে, অথবা আগে সিঙ্গাপুর থেকে ছিল, এখন আবার সাডেনলি হাইতি হয়ে যাবে। বিষয়টা এরকম না। বিষয় হচ্ছে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে, কালেকটিভলি আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে চাই। গত 1 বছরে আমাদের ইতিহাসে অনেক বড় গুরুত্বপূর্ণ অনেকগুলো Okay. ঘটনা ঘটে গেছে। ওকে। তো আমরা রাষ্ট্র আকারে, রাজনৈতিক দল আকারে এই দেশের সংস্কার নিয়ে সবাই মিলে কোনোদিন কথা বলি 2 নাই। বছর পরে, এবার কথা বলেছি। 2 বছর পরে, So, এই জন্য 2 বছর আমরা পরে চাই নতুন এই সরকার কথা- দেখেন না এই সরকারকেই দেখেন? একজন প্রশ্ন করতেছিলেন। না, আমি রাজনৈতিক সরকার দেখি। আপনি রাজনৈতিক সরকার দেখেন। বেশ, ফুয়াদ, আপনাকে অনেক ধন্যবাদ।